আচ্ছা, আজকে এই অ্যানথ্রোপোলজি এই ওয়ার্ডটা সম্পর্কে আমরা জানব। সাধারণত আমরা অনেকেই এই ওয়ার্ডটা সম্পর্কে অবগত থাকি না, আবার অনেকে এই ওয়ার্ডটার সম্পর্কে পরিচিত। এর পরিচয়টা কোথা থেকে আসে এবং কখন পর্যন্ত আমরা এটাকে জানি না, সবটাই বলছি। তো যখন আমরা এই নর্মাল স্কুলিং লাইফটা কাটাই ক্লাস 12 পর্যন্ত, তখন পর্যন্ত আমরা এই সাবজেক্টটা সম্পর্কে অনেকেই অবগত থাকি না। আবার কিন্তু যখন আমরা কলেজে যাই তখন দেখি কলেজের কারিকুলামের মধ্যে এই অ্যানথ্রোপোলজি নামক ওয়ার্ডটা আছে, ঠিক আছে, একটা সাবজেক্ট রয়েছে এই অ্যানথ্রোপোলজি নামক। এবং এছাড়া যারা ধরো ইউপিএসসি দেবে বা WBCS দেবে বলে নিজেরা ডিসাইড করে এবং একটা সময় থেকে প্রিপারেশান নিতে শুরু করে, তখন এই সাবজেক্টটা তারা ওই সিলেবাসে অপশনালে গিয়ে দেখতে পায়। তো অ্যানথ্রোপোলজি কী, খায় না মাথায় দেয়, শব্দটা কোথা থেকে এলো? প্রথমে এর যেটা নিয়ে কথা বলবো, এই ওয়ার্ডের অরিজিনটা কী, মানে এই শব্দটার উৎপত্তিটা কোথা থেকে এসেছে। প্রথমে বলি, এইটা হচ্ছে একটা একটা পার্টিকুলার কোনো শব্দ নয়, দুটো শব্দের সংমিশ্রণ। অ্যানথ্রোপজ আর হচ্ছে লোগোস, এই দুটো হচ্ছে তোমার গ্রিক ওয়ার্ড, ঠিক আছে। আর অ্যানথ্রোপোজ মানে হচ্ছে হিউম্যান বা ম্যান বলা যায়, মানে মানুষ। আর লোগোস মানে হচ্ছে স্টাডি বা নলেজ, বা ধরো বাংলায় বললে এটাকে আমরা অধ্যয়নও বলতে পারি। সুতরাং এই অ্যানথ্রোপোলজিটার মানে হচ্ছে স্টাডি অফ হিউম্যান, মানে যেখানে মানুষের সম্পর্কে পড়াশোনা করা হয়, সেখানে সেই সাবজেক্টটাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। তোমরা বলতে পারো সোশিওলজিতেও মানুষকে নিয়ে পড়াশোনা করা হয়, ফিজিওলজিতে করা হয়, বায়োলজিতে করা হয়। তাহলে এই অ্যানথ্রোপোলজিটা কেন ডিফারেন্ট? অ্যানথ্রোপোলজি এমন একটা সাবজেক্ট যেখানে মানুষের প্রতিটা অ্যাসপেক্টস নিয়ে একত্রে বা সামগ্রিকভাবে পড়াশোনা করা হয়। মানে মানুষের উৎপত্তি, শরীর, সমাজ, সংস্কৃতি, ভাষা, আচরণ, ইভলিউশন বা বিবর্তন, এই সমস্ত কিছু নিয়ে একটা হলিস্টিক বা সামগ্রিকভাবে যে সাবজেক্টের আন্ডারে আমরা পড়াশোনা করতে পারি, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি, ঠিক আছে। কিছু সায়েন্টিস্টের ডেফিনেশন দিই অ্যানথ্রোপোলজির। প্রথম যে ডেফিনেশনটা আমি দেব সেটা হচ্ছে E.B. টাইলর, ঠিক আছে। E.B. টাইলর অ্যানথ্রোপোলজিকে ডিফাইন করেছিলেন: অ্যানথ্রোপোলজি স্টাডিজ হিউম্যান ইন এভরি প্লেস অ্যান্ড টাইম, ঠিক আছে। এইভাবে অ্যানথ্রোপোলজিকে উনি ডেফিনেশন দিয়েছিলেন। প্লেস অ্যান্ড টাইমটা কি, প্লেস বা স্পেস অ্যান্ড টাইমটা কি? এখানে টাইমটা হচ্ছে হিস্টোরিক্যাল টাইম, ঠিক আছে। মানে টাইমের মাধ্যমে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচারকে ডিফাইন করা হয় অ্যানথ্রোপোলজিতে। পাস্ট মানে হচ্ছে আজকে তো আমরা যে জায়গায় মানুষ রয়েছে, মানুষ তো সেভাবে ছিল না, মানুষ একদম বন জঙ্গলে থাকতো, সেখান থেকে আস্তে আস্তে ইভলিউশন হতে 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 আজকের সামাজিকভাবে মানুষ এই জায়গায় এসেছে। মানুষ আগে 4 পায়ে হাঁটতো, সেখান থেকে আস্তে আস্তে ইভলিউশন হয়ে হয়ে মানুষ আজকে 2 পায়ে হাঁটে। তাদের ফুড হ্যাবিটেটসগুলো অন্যরকম ছিল, এভরিথিং সব ডিফারেন্ট ছিল। আজকের মানুষের সাথে অতীতের মানুষের সেরকম কোনো তুলনা ছিল, অনেক ডিফারেন্স ছিল। এই ডিফারেন্সটাকে বোঝানো হয় টাইমের মাধ্যমে। মানুষ এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটাতে মানুষ প্রতিটা টাইমে কীরকম ছিল, সেখান থেকে কীভাবে ইভলিউশন হয়ে আজকের এই উন্নত মানুষ এসেছে, সেই জিনিসটাকে বোঝানো হয়। এবার প্লেস বা টাইম বা স্পেস, এই ব্যাপারটা কি? এটা হচ্ছে ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়া বা ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল টাইম,
প্রথমে মানুষ একরকম ছিল একটা নির্দিষ্ট সময় থেকে সময় পর্যন্ত, তারপরে আস্তে আস্তে মানুষ বিবর্তিত হয়েছে, মানুষ নিজেকে উন্নত করেছে, তারা সমাজ শ্রেণীবদ্ধ হয়েছে, সামাজিক হয়েছে, পশুপালন শিখেছে। এটা তো আর একদিনে শিখে যায়নি, প্রায় হাজার হাজার কোটি বছর ধরে 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 মানুষের এই বিবর্তনটা হয়েছে। এই যে বিবর্তনটা এক একটা টাইমে, ধরো 1 থেকে 2 মাস, মানে আমি এটা মানে নর্মাল একটা উদাহরণ দিচ্ছি আর কি। ধরো একটা বাচ্চা যখন বড় হয়, সে হয়তো প্রথমে 0 থেকে 1 মাসের মধ্যে একটা তার সিস্টেম থাকে, একটা প্যাটার্ন থাকে। তারপরে আবার 3 মাস থেকে 6 মাস পর্যন্ত একটা, মানে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত একটা প্যাটার্ন থাকে। তারপরে 1 বছর থেকে 1.5 বছরের একটা প্যাটার্ন থাকে। এভাবে আস্তে 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 মানুষ তো বড় হয়। তো সেরকমই মানুষের এই বিবর্তনটাও একটা লম্বা টাইম স্প্যান ধরে হয়েছে। এই স্পেস আর টাইম বলতে ঠিক ওই জিনিসটাকেই এখানে মেনশন করা বা বোঝানো হয়। আচ্ছা, অ্যানথ্রোপোলজিতে আমরা বললামই মানব বিবর্তন, হিউম্যান ইভলিউশন, প্রাচীন সমাজ, পুরাতত্ত্ব, ঠিক আছে, এবং বর্তমানে ট্রাইবাল সোসাইটি, রুরাল সোসাইটিস, আরবান সোসাইটিস বিভিন্ন রকমভাবে পড়ি। অ্যানথ্রোপোলজিতে মানুষকে শুধুমাত্র বায়োলজিক্যাল বা সোশ্যাল বা কোনো ইকোনমিক বা পলিটিক্যাল আলাদা আলাদা দিক থেকে দেখা হয় না। অ্যানথ্রোপোলজি এমন একটা সাবজেক্ট যেখানে হলিস্টিক বা সামগ্রিকভাবে মানুষকে দেখা হয়, ঠিক আছে। তো এখানে মানুষকে বায়োলজিক্যালি, সোশ্যালি, কালচারালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি সব দিক থেকে দেখা হয়। তো সেই কারণে অ্যানথ্রোপোলজিকে বলা হয় হলিস্টিক স্টাডি। এবার অ্যানথ্রোপোলজির যদি ইম্পর্টেন্স বলি, কয়েকটা ইম্পর্টেন্স বলি। এটা মানুষের উৎপত্তি সম্পর্কে জানতে সাহায্য করে, এভলিউশন সম্পর্কে জানতে, মানে এভলিউশন সম্পর্কে বুঝতে সাহায্য করে যে আজকের মানুষ কোথা থেকে এলো, বিভিন্ন ডেভেলপমেন্ট কীভাবে হলো সেটা বুঝতে মানে সাহায্য করে, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয়, সমাজকে বুঝতে সাহায্য করে, ডাইভার্সিটি বুঝতে সাহায্য করে, ইউনিটি বুঝতে সাহায্য করে। এই যে ট্রাইবাল সোসাইটিসগুলো রয়েছে, তাদের রুরাল জায়গাগুলো রয়েছে, আরবান রয়েছে, এদের ডেভেলপমেন্টগুলোকে বুঝতে সাহায্য করে। এই বিভিন্ন অ্যাসপেক্টস দিয়ে বোঝা যায়। তো কনক্লুশনে আমরা এটা বলতে পারি, অ্যানথ্রোপোলজি হলো মানুষের সামগ্রিক বিজ্ঞান। এটা মানুষকে বায়োলজিক্যাল, সোশ্যাল, কালচারাল, হিস্টোরিক্যাল সব দিক থেকে স্টাডি করে। তাই অ্যানথ্রোপোলজিকে বলা হয় হলিস্টিক স্টাডি অফ হিউম্যান। তো এটা হচ্ছে বেসিক পার্ট অফ অ্যানথ্রোপোলজি। এরপরে আস্তে আস্তে আমরা এর বিভিন্ন বিভিন্ন অ্যাসপেক্টসে ঢুকবো, মানে এরপরে আমরা ব্রাঞ্চেসে ঢুকবো এবং আরও বিভিন্ন যে ব্যাপারগুলো রয়েছে সেই জায়গাটাতে যাব। চলো আজকে এইটুকুনি।